আজকের আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আপার প্রাইমারি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমাদের আপার প্রাইমারি, কারণ আমরা কিন্তু SLST-2 সেই পরীক্ষাটা ইতিমধ্যে দিয়ে ফেলেছি, তার রেজাল্টও প্রকাশিত হয়ে গেছে এবং প্যানেলও বেরিয়ে গেছে। অর্থাৎ এখানে তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলে এবং যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করেছিলে, যারা SLST তোমরা দিয়েছো বিভিন্ন সাবজেক্টে 9, 10 এবং 11, 12, সেখানে 11, 12 কিন্তু এমপ্যানেল হয়ে গেছে। সেখানে অনেকের নাম এসেছে, অনেকের নাম আসেনি। এই সমস্যাগুলো তো রয়েইছে, কিন্তু এই সমস্যাগুলোকে আমাদেরকে বড় করে না দেখে সামনের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একেবারেই তাই, সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে আবারও বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে। আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমাদের এই SLST পরীক্ষার পরে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে প্রস্তুতি নিতে পারি। যেমন আমি বলেছিলাম আমরা PSCর জন্য প্রস্তুতি নিতে পারি। যেহেতু গ্যাজেট প্রকাশিত হয়েছে, পরীক্ষা আজ না হোক কাল পরীক্ষা হবে, তার জন্য আমাকে তোমাকে প্রস্তুতি কিন্তু নিয়ে রাখতে হবে। তাই শুধু PSC নয়, MSc অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনেরও একটা পরীক্ষা হলেও হতে পারে, সেটাও তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলেছিলাম। এবং নেট সেটে পরীক্ষা তো প্রত্যেক 6 মাস অন্তর হয় তোমাদের যে যার সাবজেক্টে। এই পরীক্ষাগুলোর কিন্তু প্রস্তুতি আমাদের একাডেমি থেকে দেওয়া শুরু হয়ে গেছে। PSC, MSc এবং তার পাশাপাশি আমরা সমস্ত এই নেট সেট এগুলো কিন্তু প্রস্তুতি দেওয়া শুরু করেছি ফেব্রুয়ারি থেকে। এবারে আমরা প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য, একটি বড় অংশের ছাত্রছাত্রীদের জন্য আমরা একটি ফ্রি সেশন শুরু করতে চলেছি, আপার প্রাইমারি ব্যাচ। এই আপার প্রাইমারির যে সিলেবাস সেটা কেমন, আপার প্রাইমারিতে কারা কারা বসতে পারবে, আপার প্রাইমারি পরীক্ষাটা কিরকম হবে এবং এবছর নতুন রকম কিরকম ভাবে পরীক্ষা হতে পারে বলে শোনা যাচ্ছে, সেই সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। আরেকটি কথা, আমাদের একটি নতুন চ্যানেল কলকাতার পাঠশালা। এই কলকাতার পাঠশালাতে সমস্ত সাবজেক্টের জন্য আমরা আলাদা আলাদা টিচার নিয়োগ করেছি এবং শুধু আপার প্রাইমারি নয়, সেখানে 11, 12 ক্লাস চলবে। আপাতত আপার প্রাইমারির ক্লাসগুলো একেবারেই ফ্রিতে এই ইউটিউব চ্যানেলে করা হবে। তাই এই ইউটিউব চ্যানেলে তোমরা চলে যাও এবং সেটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাজে লাগবে। পুরো আপার প্রাইমারির প্রস্তুতি একেবারেই ফ্রিতে আমরা করতে চলেছি এই কলকাতার পাঠশালা ইউটিউব চ্যানেলে। আজকের মূলত আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে এই আপার প্রাইমারির যে পরীক্ষা সেটা কেমন ভাবে হবে। এখন যে নিয়ম তৈরি করেছে NCTর, যে নতুন নিয়ম হয়েছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু তোমাকে পরীক্ষা নিতে হবে, না হলে আবার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। তাহলে NCT নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের একটা পরীক্ষা পদ্ধতি দিতে হবে, সেরকম একটা বলা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের অফিসিয়ালি কোনো নোটিশ কিন্তু আমাদের কমিশন থেকে আসেনি। তার জন্য আমরা যে সিলেবাস আলোচনা করব সেটা কিন্তু এই NCT সেইভাবে, যেভাবে তারা বলছে সেইভাবেই কিভাবে পরীক্ষা নেওয়ার কথা বলছে এবং গ্যাজেটে যেটা প্রকাশ করেছে কিরকম পরীক্ষা হতে পারে তার মতো করে পুরো বিষয়টা আজকে আলোচনা করব। মূলত আমরা যদি দেখি যে নিউ সিলেবাস, NCTর যে নতুন সিলেবাস, সেখানে কি বলার চেষ্টা করছে, সেখানে বলছে এই যে আপার প্রাইমারির যে রিক্রুটমেন্ট প্রসেসটা, সেই নিয়োগ পদ্ধতিতে আমরা মোট 100 নাম্বার দেখতে পাচ্ছি। প্রথম পরীক্ষা, 2টো পরীক্ষা, সেখানে প্রথম পরীক্ষাটা এই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে একাডেমিক স্কোরের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেটা দেখবো 10 নাম্বারে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি একাডেমিক স্কোর থাকে, একাডেমিক স্কোরে তোমার 10 নাম্বার থাকছে। টেট নাম্বার সেটা 40 নাম্বারের থাকছে, 40 নাম্বার ধরা হবে সেখানে। লিখিত পরীক্ষা সেখানে 25, অর্থাৎ তোমার যদি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থাকে, অনেকের প্রশ্ন, স্যার আমার তো রাষ্ট্রবিজ্ঞান, আমি কি পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, তোমার পাশের সাবজেক্ট যদি ইতিহাস থাকে, পাশের সাবজেক্ট যদি বাংলা থাকে, অর্থাৎ
যে পরীক্ষাটা দিতে চাইছো সেটার পাশে সেই সাবজেক্টটা তোমাকে চুজ করতে হবে। সেটা তোমার এই 25 নাম্বারের কিছু প্রশ্ন তোমার থাকবে, তার উপরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এটা কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এটা এনসিটির নতুন নিয়ম অনুযায়ী কিন্তু এটা আসছে। তারপরে ইন্টারভিউ থাকবে 15 মার্কের, তারপরে লেকচার ডেমনস্ট্রেশন যেটা আমরা বলি সেটা 5 মার্কের, এবং পূর্ব শিক্ষকতার যে অভিজ্ঞতা তার উপর ভিত্তি করে তোমরা 5 নাম্বার পাবে। এখানে অনেকে তোমরা মনে করতে পারো যে 5 নাম্বার তো শিক্ষকদের দিয়ে দিচ্ছে, এরকম বিষয় না। 5 নাম্বারটা তোমাদের খুব যে অসুবিধার সৃষ্টি করবে তা কিন্তু নয়। তাই এখানে তোমাদের ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের অনেকটা বেশি সুযোগ আমি বলতে পারি এখানে থাকবে। তাহলে স্পষ্ট করে বলতে পারলাম যে কারা কারা পরীক্ষা দিতে পারবে এবং কত নাম্বারের তোমাদের পরীক্ষা হতে চলেছে। এবং আমি পরে কিন্তু সিলেবাসটা নিয়ে আলোচনা করব যে সম্পূর্ণ যে সিলেবাস তোমাদের 150 মার্কের যে পরবর্তী যে পরীক্ষাটা দিতে হবে, সেই 150 মার্কে সেখানে কি কি রয়েছে, একটা সায়েন্স রয়েছে আর একটা সোশ্যাল সায়েন্স রয়েছে। যেহেতু এই আপার প্রাইমারি 6 থেকে 8 এর জন্য তোমাদের, তার জন্য কিন্তু তোমাদের যে সাবজেক্টটা অনার্স নিয়ে পড়েছো সেটা তোমাদের না থাকতে পারে। কারণ তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে থাকো তোমার সেখানে থাকবে না, স্বাভাবিক। তাই তুমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়লেও তোমার পাশের যদি সাবজেক্টগুলো থাকে তাহলে কিন্তু তুমি অনায়াসেই পরীক্ষা দিতে পারবে। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, চলো সেটা দেখে নিই। এনসিটি নতুন একটি যোগ্যতা তালিকা প্রকাশ করেছে যে এই যোগ্যতা থাকলে তুমি পরীক্ষাটা দিতে পারবে। অনেকে বলছে স্যার আমি কি পরীক্ষা দিতে পারবো, আমার তো এখনো পর্যন্ত বিএড কমপ্লিট হয়। স্যার আমার তো ডিএলএড আছে, আমি কি পরীক্ষা দিতে পারবো? যে আমার তো স্যার বিএড নেই বা আমার বিএড এখনো চলছে, আমি কি পরীক্ষা দিতে পারবো? এখানে তোমাদের সব সমস্যার সমাধান করে দিচ্ছি। এখানে বলছে দেখো যে এনসিটির নিয়ম অনুযায়ী ডিএলএড থাকলে শুধুমাত্র স্নাতক পাস করলেই হবে। যারা ডিএলএড তোমরা করছো তারাও পরীক্ষা দিতে পারবে, আর যারা বিএড করেছো তারাও পরীক্ষা দিতে পারবে, আর যারা বিএড করছো রানিং স্টুডেন্ট তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। তাহলে এখানে কি বলছে, স্নাতক পাস করলেই হবে, অর্থাৎ শুধুমাত্র এখানে কোনো পার্সেন্টেজের কোনো ব্যাপার থাকছে না। তোমরা যদি ডিএলএড পাস করে থাকো তাহলে শুধু তারা স্নাতকটাকে পাস করলেই হবে যে কোনো সাবজেক্টে। তারপরে বলছে এক্ষেত্রে স্নাতকে 50 নম্বরের প্রয়োজন নেই, 50 নম্বর পেতেই হবে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। কাদের ক্ষেত্রে? ডিএলএড দের ক্ষেত্রে। অন্যদিকে বিএড থাকলে স্নাতকে কমপক্ষে 50% নম্বর দরকার। যারা বিএড করছো, তোমরা বিএড করেছো বা বিএড যদি থাকে তাকে অন্তত 50% নাম্বার তার গ্রাজুয়েশনে থাকতে হবে বা স্নাতকে থাকতে হবে। এটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারলে। যারা ডিএলএড করছো তাদের 50% নাম্বার দরকার নেই, যারা বিএড করেছো তাদের জন্য 50% নাম্বার থাকা বাধ্যতামূলক। এবারে আসি যে যাদের বিএড বা ডিএলএড এখনো সম্পূর্ণ হয়নি তারা কি পরীক্ষায় বসতে পারবে? সাম্প্রতিক প্রকাশিত গেজেট যেটা প্রকাশিত হয়েছে সেটা এনসিটি নিয়মকে ফলো করা হয়েছে। আর এনসিটি নিয়ম অনুযায়ী বিএড বা ডিএলএড পরীক্ষার্থীরা যারা ট্রেনিং চলছে তাদেরও বসার সুযোগ থাকবে। তাহলে এই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারছো কারা পরীক্ষায় বসতে পারবে, কারা পরীক্ষায় বসতে পারবে না। দেখো এখন তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমরা কি এই পরীক্ষাটার জন্য প্রস্তুতি নেব কি নেব না। আমাদের একটা কথা বলে রাখি, আজ না হোক কাল পরীক্ষা নিতেই হবে। সামনে ভোট রয়েছে, ভোটের আগে পরীক্ষা না হলেও ভোটের পরে পরীক্ষা হবেই। তাহলে ভোটের আগে কিন্তু তোমাদের নোটিফিকেশন চলে আসবে। আর আমি আশা করছি নোটিফিকেশন তোমাদের এই মাসের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক না হলে মার্চ মাসের ফার্স্ট উইক তোমাদের কিন্তু নোটিফিকেশন আসবেই আসবে। তাই দেরি না করে তোমরা কিন্তু অবশ্যই এই আপার প্রাইমারির জন্য প্রস্তুতিগুলো শুরু করো। আমাদের যে কলকাতার পাঠশালা নতুন চ্যানেলটি যেটা নেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই কলকাতার পাঠশালায় কিন্তু আমরা সম্পূর্ণভাবে এই আপার প্রাইমারির পুরো প্রস্তুতি একেবারেই ফ্রিতে করাতে চলেছি। তাহলে তোমরা ওই কলকাতার পাঠশালাতে আজই সাবস্ক্রিপশন করে ফেলো এবং তোমরা যুক্ত হয়ে যাও। তোমরা কিন্তু ওখানে তোমাদের এই ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবে। যাই হোক, এবার আমরা পুরো সিলেবাসটা, এই সিলেবাসটা যেটা দেখছো
এই সিলেবাসটা আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের জন্য। এই সিলেবাসটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে আমাদের কলকাতার পাঠশালা চ্যানেলে, তাই তোমরা অবশ্যই কলকাতার পাঠশালাতে চলে যাও। ওই চ্যানেলে আমাদের পুরো যে সিলেবাস, সেই সিলেবাসটা আমরা আলোচনা করব এবং দেখে নেবে তোমাদের কি কি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে এবং কিভাবে কত নাম্বার থাকছে এবং কি কি সিলেবাস তোমাদের রয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের কিন্তু এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়াটা খুবই জরুরি, তাই আর দেরি না করে আজ থেকে প্রস্তুতি কিন্তু নেওয়া শুরু করো। সকলে ভালো থাকবে। পরের ভিডিও দেখার জন্য চলে এসো আমাদের আরেকটি নতুন চ্যানেল কলকাতার পাঠশালায়।